আজকে হলো বিবর্তন তত্ত্ব নিয়ে আমরা লাইভ করছি এবং আমাদের সাথে অমিত মণ্ডল ওনার আসার কথা আছে। তো দেখা যাক উনি কখন আসেন। এরপর আমরা বিবর্তন তত্ত্বের বেশ কিছু নিয়ে কথা বলবো। তো আজকে হলো বিবর্তন তত্ত্বের আলোকে যে পর্বটির আজকে হলো 11তম পর্ব, শনিবার 29শে নভেম্বর 2025 বাংলাদেশ সময় রাত 8টায় শুরু করলাম। আর আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যারা লাইভটি দেখছেন দয়া করে শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ইউটিউব থেকে দেখছেন অথবা ফেসবুক থেকে দেখছেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর যাতে পরবর্তীতে আমাদের ভিডিওটা পেয়ে যান। যদি পছন্দ হয় ভিডিওগুলি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ফেসবুক বা ইউটিউব বা যে কোনো জায়গায় আপনারা এই ভিডিওগুলি পেয়ে যাবেন। আরো অনেকগুলি পেজ এবং গ্রুপে আমাদের ভিডিও পাওয়া যায়, সেটা আমরা স্ক্রলে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় ভিডিও পাওয়া যায়। তো আমরা এর আগে 10টি পর্ব করে ফেলেছি বিবর্তনের উপরে, তারও আগে অনেক অনেক পর্ব হয়ে গেছে বিবর্তনের উপরে। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জেস, এবং তার আগে আমরা ডিএনএ স্ট্রাকচার নিয়ে একটু কথা বলতে চাই। ডিএনএ স্ট্রাকচার, অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং এই পর্বের পরবর্তীতে আমরা বায়োজেনেসিস অর্থাৎ পৃথিবীতে জড়বস্তু থেকে কিভাবে জীবনের উৎপত্তি, জীবন কিভাবে এসেছে সেটার একটি থিওরি যার নাম বায়োজেনেসিস। এখানে কতগুলি থিওরি আছে। একটা হলো প্যানস্পার্মিয়াটা যেটা বলে যে পৃথিবীর বাইরে থেকে জীবন পৃথিবীতে এসছে, কিন্তু প্যানস্পার্মিয়া যদি আমরা ধরে নিই যে প্যানস্পার্মিয়া থিওরিটা সঠিক, যে পৃথিবীর বাইরে থেকে জীবন পৃথিবীতে এসছে, যেমন পানি কিন্তু পৃথিবীর বাইরে থেকে আসছে। এটা বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে পানি সৃষ্টি হয়েছিল, এবং পানি এসছে পৃথিবীর বাইরে থেকে। এটা যদি সত্যি হয়, সেটা শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে যে জীবন এসছে এটা অন্য কোনো গ্রহে হয়েছে, পৃথিবীতে হয়নি, এইটা বলে। আর সেটাও হয়েছে আপনার প্রাকৃতিক উপায়ে, কোনো অতি প্রাকৃতিক বা কোনো সত্তার মাধ্যমে হয়নি, সেটাও প্রাকৃতিক ভাবেই হয়েছে যদি পৃথিবীর বাইরেও হয়ে থাকে। আর সেটা হলো প্যানস্পার্মিয়া থিওরি। আর বায়োজেনেসিস হচ্ছে যেটা জৈব যৌগ কিভাবে গঠিত হলো পৃথিবীতে, এবং সেটা অর্গানিক কেমিস্ট্রিতে আমরা ঢুকবো, কারণ জীবন হচ্ছে কেমিক্যাল রিয়াকশন মাত্র। আর আমাদের চেতনা, ওইটাতেও আসবো, কনসিয়াসনেস, সেটাও একটি অর্গানিক কেমিস্ট্রি বা কেমিক্যাল রিয়াকশন। সেইগুলি আমরা ধীরে ধীরে এগুলি নিয়ে আলাপ করব। তো আজকে যারা যুক্ত হতে চান, আমাদের লিংক আছে কমেন্টে, এখানে ক্লিক করে আপনারা যুক্ত হবেন। আর তার আগে কয়েকটি কথা বলবো আমাদের উন্মুক্ত আলোচনায়, এবং আপনারা যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন বিবর্তন নিয়ে যদি প্রশ্ন থাকে। আমাদের সাথে অমিত মণ্ডল চলে আসবেন, অমিত মণ্ডল দেওয়ার জন্য অপেক্ষা করছি। আর যদি উনি না আসেন, উনি না আসলে পরে উনি যদি কোনো কারণে বিজি থাকেন এবং আসতে না পারেন, সেক্ষেত্রে আমরা কয়েকটি ভিডিও দেখাবো এবং আমরা বায়োজেনেসিসের কিছু প্রারম্ভিক আলোচনা আমরা করতে পারি। যে বায়োজেনেসিস পৃথিবী যে উত্তপ্ত অবস্থায় ছিল সেখান থেকে ধীরে ধীরে ঠান্ডা হলো, এবং সেখান থেকে জীবনের শুরু কিভাবে হলো, জড়বস্তু কিভাবে জীবন পেল, সেই বিষয়গুলি আমরা আলোচনা করব। এবং সেখানে আমাদের আলোচনা সেখানে থাকবে যে এই মহাবিশ্বের জীবন থাকার সম্ভাবনা কতখানি, অন্যান্য গ্রহে জীবন আছে কিনা, ইত্যাদি 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 আমরা আলোচনা করতে পারি। এবং সেইখানে
জীবন আসার পর ইভলিউশন শুরু হয়, মানে ইভলিউশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে জীবজগতের বৈচিত্র্য ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে, এবং ন্যাচারাল সিলেকশনটা আমরা কিভাবে ব্যাখ্যা করি যে যেই প্রাণীটি প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিয়ে বেঁচে থাকতে পারে সেটি বংশবৃদ্ধি করছে। হ্যাঁ, তো এইভাবে বংশবৃদ্ধি করে বেঁচে থাকার প্রক্রিয়াটাই হচ্ছে বিবর্তন তত্ত্ব। যে প্রাণীটি যে প্রাণীটি প্রকৃতির সাথে খাপ খাইয়ে টিকে থাকতে পারবে এবং বংশ বিস্তার করতে পারবে, সেই প্রাণীটি ধীরে ধীরে বিবর্তিত হয়। এটাই বিবর্তন। এবং এটাই ডারউইনের তত্ত্ব। আচ্ছা, অনেকে হ্যালো জানিয়েছেন, ধন্যবাদ যারা যারা অভিনন্দন জানিয়েছেন। শুভ সন্ধ্যার সাথে শুভ সন্ধ্যা আপনাকেও। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, আপনাকে হ্যালো হাইলাইট করে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। তো এটাই হচ্ছে বিবর্তন তত্ত্ব, যে যে এই জীব জগতের বৈচিত্র্য, এটা হচ্ছে প্রাণের উদ্ভব হওয়ার পর, পৃথিবীতে প্রাণ আসার পর থেকে, এই পৃথিবীর প্রাণ আসার পর থেকে কত ধরনের জীবন এসছে। এবং এর আগে আমরা এই স্লাইডগুলি দেখেছিলাম যে জীবনের যে বৈচিত্র্যময় যে বৈচিত্র্য এসছে, এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী, এবং এই কোষগুলি কিভাবে জীবন্ত হয়ে গেছে এবং জীবন্ত হওয়ার পর কিছু কার্যকলাপ তাদের মধ্যে দেখা যায়। যেমন জীবন কখন আমরা বলছি যে একটি কোষ জীবন্ত, তো তার মধ্যে কিছু ঘটনা ঘটে দেখে আমরা তাকে জীবন্ত কোষ বলি। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে খাদ্য গ্রহণ, একটি ঘটনা বংশবৃদ্ধি, একটি হচ্ছে মৃত্যু। অর্থাৎ এক সময় সে এই কাজগুলি করতে পারে না, তখন আমরা সেই কোষকে মৃত কোষ বলি। যখন সে বংশ বিস্তার করতে পারে না, খাদ্য গ্রহণ করতে পারে না, চলাচল করতে ইত্যাদি, মানে জীবনের বৈশিষ্ট্যগুলি তার মধ্যে দেখা যায় না, তখন সেই কোষটি হয়ে যায় মৃত কোষ। তো কোন কোন কারণে এই রিয়াকশনগুলি, মানে জীবন্ত কিছুই না, একটি কেমিক্যাল রিয়াকশন, কোন কারণে কেমিক্যাল রিয়াকশন শুরু হয়েছিল, কোন কারণে কেমিক্যাল রিয়াকশন বন্ধ হয়ে যায়, এই সবগুলি প্রাকৃতিক নির্বাচনের কারণে। তো আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো আজকে। এই ভিডিও দিয়ে আমি শুরু করব, এরপর আবার আমরা ডিএনএ স্ট্রাকচার নিয়ে কথা বলবো। ডিএনএ স্ট্রাকচার নিয়ে কথা বলার পর আমরা অ্যালিল ফ্রিকোয়েন্সি, চেঞ্জেস ইন অ্যালিল ফ্রিকোয়েন্সি, এটা অমিতদা থাকলে ভালো হতো, দেখি অমিতদা আসে কিনা। তবে আমি চেঞ্জেস ইন অ্যালিল ফ্রিকোয়েন্সি, যেটা হলো বিবর্তনের মূল যে ধারণাগুলি আসছে, অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন, এটাই হচ্ছে ওই আপনার অ্যালিল ফ্রিকোয়েন্সি যে পরিবর্তন, এটা হচ্ছে আপনার জেনেটিক ড্রিফট বলা হয়, জেনেটিক ড্রিফট থিওরি। এই জেনেটিক ড্রিফট থিওরির মধ্যে আমরা আজকে আলোকপাত করব। সতের ভাই একেবারে একবার ল্যামার্কিজম থেকে ধীরে ধীরে ব্যাখ্যা করলে হয়তো অনেকে বুঝতে পারবে। মনের মাথায় ঘিলু একটু কম, একেবারে গোড়া থেকে বেসিক শিখতে হবে, তাহলে হয়তোবা মাথায় কিছু ঢুকবে। হ্যাঁ, আমরা বেসিক থেকে শুরু করেছি। আপনি আমাদের যে প্রথম লাইভটি হয়েছিল বিবর্তনের, এই সিরিজেই আপনি প্রথম থেকে দেখবেন। তবে ল্যামার্ক নিয়ে আলোচনা হয়নি, আমরা ল্যামার্ক নিয়ে আলোচনা করতেই পারি, সে সমস্যা নেই। তবে আমরা বেসিক থেকে শুরু করেছি, জীববিজ্ঞান, জীবন এবং বিজ্ঞানের শাখা, থিওরি কাকে বলে, এই সব কিছু আলোচনা হয়ে গেছে আমাদের এই সিরিজেই। এবং এই সিরিজের প্রথম ভিডিও থেকে যদি দেখা শুরু করেন, আপনারা বিবর্তনের অনেকগুলি ধারণা পেয়ে যাবেন, যে বিবর্তন কিভাবে ধীরে ধীরে কিভাবে থিওরি গঠিত হয়, এবং এই বিবর্তন তত্ত্ব কেন সত্য, কি কি প্রমাণ, এবং কিভাবে এটাকে ফলস প্রমাণ করা যায়, কিভাবে বিবর্তন তত্ত্বকে মিথ্যা প্রমাণ করা যায়, সেটাও আমরা ব্যাখ্যা করেছি। গতকালকেও দেখেছিলাম যে পৃথিবীর মাটির যে লেয়ারগুলি আছে বহু বছর ধরে গঠিত হচ্ছে। পৃথিবীর বয়স কত?
আপনার 500 কোটি বছর, 500 কোটি বছরে যে লেয়ারগুলি গঠিত হয়েছে, প্রতিটি লেয়ারে এক এক টাইমে আপনারা ভাগ করতে পারেন, এক এক এরা এপক এভাবে ভাগ করা যায়। তো এই ভাগ করা লেয়ারগুলির মধ্যে আপনি যে প্রাণীগুলি পাবেন, ফসিলগুলি পাবেন, ওই টাইমের ফসিল। তাহলে আপনি যত নিচের লেয়ারে যাবেন সেটা আদিম প্রাণী বা আরো আপনার প্রিমিটিভ প্রাণীগুলি পাওয়া যায়। এভাবে নিচে গেলে দেখবেন প্রিমিটিভ প্রাণী, উপরে আসলে দেখবেন আধুনিক প্রাণী। কিন্তু আপনি যদি কখনো এমন কিছু পেয়ে যান যেটা ওই নিচের লেয়ারে থাকার কথা না, তাহলে তো বিবর্তন মিথ্যা হয়ে যায়। তো যাই হোক, আমরা ভিডিওতে চলে যাই। ভিডিও দেখার পর আমরা আবারও আলোচনা আসব। এই ভিডিওটি প্রায় 17 মিনিটের ভিডিও। 17 মিনিট আমরা ভিডিওটা দেখি। তাহলে ভিডিও অন করছি। যদি বানর থেকে মানুষ তৈরি হয়, তাহলে কেন পৃথিবীতে এখনো বানর রয়ে গেছে? কেন খাঁচায় বন্দি একটি বানর মানুষে রূপান্তরিত হয় না? বিবর্তন কি সত্য? ডারউইন কি আসলে ঈশ্বরকে ভুল প্রমাণ করতে পেরেছিলেন? রিচার্ড ডকিন্স বলেছিলেন, একটি মানব কোষ ব্ল্যাক হোল থেকেও জটিল। আপনি একটি ব্ল্যাক হোলকে খুব সরল কিছু গাণিতিক সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু একটি মানব কোষের আচরণ এত বেশি জটিল যে তাকে ব্যাখ্যা করার জন্য কোনো গাণিতিক সমীকরণ নেই। তাহলে কি জীবন ঈশ্বরের তৈরি? রিচার্ড ডকিন্স বলেছেন, আপনি যদি মনে করেন একটি জটিল ডিএনএ ঈশ্বর ছাড়া তৈরি হতে পারে না, তবে যিনি এটি তৈরি করেছেন তিনি ডিএনএ থেকে আরো অসীম জটিল। একটি মানব কোষ ঈশ্বরের তুলনায় একেবারেই নগণ্য। একটি তুচ্ছ কোষ যদি ঈশ্বরের সাহায্য ছাড়া তৈরি না হয়, তবে ঈশ্বরের মতো জটিল একটি সত্তা কি করে এমনি এমনি তৈরি হয়েছে? এখান থেকে ডকিন্স সিদ্ধান্তে আসেন, জীবন তৈরি হয়েছে থার্মোডাইনামিক্স ও কোয়ান্টাম ফিজিক্সের আইন মেনে বায়োজেনেসিস প্রক্রিয়ায়। জীবনের প্রথম রাসায়ন রান্না করা হয়েছিল সমুদ্রের তলদেশে একটি উত্তপ্ত আগ্নেয়গিরির ফাটলের ভেতর। একবার যখন জীবনের প্রথম অণু তৈরি হয়, এটি ন্যাচারাল সিলেকশন প্রক্রিয়ায় বিলিয়ন বিলিয়ন বছর ধরে সামনের দিকে অগ্রসর হতে থাকে। ন্যাচারাল সিলেকশন বোঝানোর জন্য একটা উদাহরণ দেয়া যাক। মনে করুন, একটি বাদামি রঙের ব্যাঙ 5টি বাচ্চা জন্ম দিল। তাদের একটি রং সবুজ। এই ব্যাঙগুলো একটি সবুজ বৃক্ষে বাস করে। সাপ যখন তাদের শিকার করতে আসবে, সে সবুজ ব্যাঙটিকে দেখতে পাবে না। সে বাদামি রঙের ব্যাঙগুলোকে খেতে শুরু করবে। এ পদ্ধতিতে সবুজ ব্যাঙটি জনপুঞ্জে ছড়িয়ে পড়বে। বিবর্তন এভাবেই কাজ করে। আপনার কোনো একটি বৈশিষ্ট্য যদি আপনাকে টিকে থাকার উপযোগিতা দেয়, তাহলে আপনি টিকে থাকবেন। আর আপনার কোনো একটি বৈশিষ্ট্য যদি আপনাকে টিকে থাকার উপযোগিতা দিতে ব্যর্থ হয়, আপনি বিলুপ্ত হয়ে যাবেন। ডাইনোসরের আকার বড় হয়েছিল অন্যান্য বিশাল আকৃতির ডাইনোসরদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে। যেসব ডাইনোসর আকারে ছোট ছিল তারা বিলুপ্ত হয়ে যায়, আর যারা আকারে বড় ছিল তারা টিকে থাকতে সমর্থ হয়। মানুষের মস্তিষ্কের আকার ও নিউরাল নেটওয়ার্ক জটিল হয়েছিল অন্যান্য হোমোস্যাপিয়েন্স, নিয়ান্ডারথাল ও ডেনিসোভানদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে। পাখির বিবর্তন ঘটেছিল থেরোপড ডাইনোসর থেকে, যাদের নাম টিরেক্স। জুরাসিক যুগে জলবায়ু ছিল খুবই উত্তপ্ত। এ সময় কিছু থেরোপড ডাইনোসর আকারে ছোট হয়ে আসে। ছোট দেহের আয়তন ও পৃষ্ঠতলের অনুপাত বেশি হওয়ায় দ্রুত তাপ হারানোর ঝুঁকি থাকে। প্রথম দিকে পালক উড়বার জন্য বিবর্তিত হয়নি। পালক বিবর্তিত হয়েছিল তাপ রোধ করার জন্য, যেন তারা শরীর গরম রাখতে পারে। যেমন উট পাখির পালক আছে, কিন্তু তারা উড়তে পারে না। যেসব ডাইনোসরের পালক ছিল তাদের প্রতি যৌন সঙ্গী আকৃষ্ট হতো, আর তাই প্রাকৃতিক নির্বাচন তাদের প্রজনন সফলতা প্রদান করে। যেসব ডাইনোসর ছোট এবং অস্থির, তারা বড় ডাইনোসর থেকে পালাতে পারে। আকারে ছোট হওয়ায় তারা কম খাবার খেয়ে টিকে থাকে এবং গাছের ওপর আশ্রয় নিতে পারে। গাছে বসবাস করাকালীন পালকযুক্ত ডাইনোসর শিকার ধরার জন্য এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয়। এতে করে তাদের বাহু আরও শক্ত হয়, আর পালকগুলো বড় ও এরোডাইনামিক হয়ে ওঠে, যা বায়ুকে ধরে রাখতে সক্ষম হয়। শুরুতে তারা সম্ভবত গ্লাইডিং বা প্যারাশুটের মতো নিচে নামতে পারে। ধাপে ধাপে পেশি শক্তি এবং হাড়ের গঠন এমনভাবে পরিবর্তিত হয়
যে তারা তাদের বাহু দ্রুত নড়িয়ে সক্রিয়ভাবে উঠতে সক্ষম হয়। 90 থেকে 50,000 বছর পূর্বে ফ্লোরেস দ্বীপে মানুষের একটি প্রজাতি বাস করত, যাদের উচ্চতা ছিল 3 ফুট। এই দ্বীপে হাতি ও কুমিরের আকারও ছিল অস্বাভাবিক ছোট। ফ্লোরেস দ্বীপ তৈরি হয়েছিল 45 মিলিয়ন বছর পূর্বে প্লেট টেকটনিক প্রক্রিয়ায়। শুরু থেকে এটি ইউরেশিয়ার মূল ভূখণ্ড থেকে সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন ছিল। দ্বীপটি ছোট হওয়ায় এখানে খাবারের পরিমাণ ছিল কম। যেসব প্রাণী কম খেয়ে বেঁচে থাকত তারা টিকে যায়, আর যারা কম খেয়ে টিকে থাকতে ব্যর্থ হতো তারা বিলুপ্ত হয়ে যায়। এভাবে মিলিয়ন মিলিয়ন বছরের বিবর্তনে মানুষের একটি প্রজাতি তৈরি হয় যারা আকারে খুবই ছোট। বিবর্তন একটি যান্ত্রিক প্রক্রিয়া, এটি সম্পূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্যহীন। এখানে শুধু তারাই টিকে যারা পরিবেশের সাথে অভিযোজিত হয়। এটাই ন্যাচারাল সিলেকশনের ক্ষমতা। বিখ্যাত জীববিজ্ঞানী এবং আধুনিক বিবর্তনবাদের অন্যতম প্রতিষ্ঠাতা থিওডোসিয়াস ডাবঝানস্কি বলেছিলেন, বিবর্তনের আলোকে না দেখলে জীববিজ্ঞানের কোনো কিছুরই আর অর্থ থাকে না। বিবর্তনের পক্ষে অন্যতম জোরালো প্রমাণ হল কোনো ফসিলই ভুল স্তরে পাওয়া যায়নি। একবার বিজ্ঞানী জে.বি.এস. হাল্ডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল কিভাবে বিবর্তনকে ভুল প্রমাণ করা যায়। উত্তরে হাল্ডেন বলেছিলেন, কেউ যদি প্রি ক্যাম্ব্রিয়ান যুগে খরগোশের ফসিল খুঁজে পায়। বিবর্তনের সাপেক্ষে প্রথম প্রমাণ হল ডিএনএ। প্রতিটি জীবের ডিএনএ অণুর গঠন একই ধরনের, তাদের বেস একই, অ্যাডানিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। এখান থেকে প্রমাণিত প্রতিটি জীবন বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে একই সাধারণ পূর্বসূরি শেয়ার করেছিল, নয়তো তাদের ডিএনএ বেস একই হতো না। আপনি যদি বিবর্তনীয় বৃক্ষের পেছন দিকে ভ্রমণ করেন, আপনি প্রতিটি জীবের একটি সাধারণ পূর্বসূরি পাবেন। মানুষ ও বানরের একটি সাধারণ পূর্বসূরি আছে। মানুষ, গরু ও ভেড়ার সাধারণ পূর্বসূরি আছে। সকল প্রাণী ও উদ্ভিদের একটি সাধারণ পূর্বসূরি আছে। আর এই পূর্বসূরির সাথে দেখা করতে চাইলে 4 বিলিয়ন বছর অতীতে যেতে হবে। প্রথম সাধারণ পূর্বসূরি ছিল FUCA। তার কোনো জিন অথবা ডিএনএ ছিল না, ছিল শুধু কিছু নিউক্লিওটাইড, যা ছিল আরএনএ। আমাদের প্রথম পূর্বসূরি কোনো সেলও ছিল না। এটা জীব অথবা জড়, এটা জানা খুব কঠিন ছিল। 3.8 বিলিয়ন বছর পূর্বে সর্বশেষ সাধারণ পূর্বসূরির দেখা পাওয়া যায়, যার নাম লুকা। 2016 সালে বিজ্ঞানীরা দেখেন লুকার মধ্যে 355টি জিন ছিল, যা পৃথিবীর সকল প্রাণী ও উদ্ভিদের মধ্যে উপস্থিত। 2010 সালে বিজ্ঞানীরা প্রথম সিনথেটিক সেল তৈরি করেছিল, যার জিন ছিল 473টি। বিস্ময়করভাবে এটি লুকার থেকে সামান্য বেশি। এখান থেকে প্রমাণ হয় লুকা এক ধরনের জীবন, কিন্তু তবুও এটি কেবল কেমিক্যাল। 550 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যার নাম ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ। এ সময় প্রকৃতিতে প্রায় 150টি প্রজাতি দেখা যায়। তার আগে 3 বিলিয়ন বছর ধরে পৃথিবীতে জীবন ছিল প্রায় একই রকম, এককোষী ব্যাকটেরিয়া, অল্প কিছু শৈবাল এবং মস্তিষ্কহীন জীব। ভাবতে অবাক লাগে, প্রকৃতি বিলিয়ন বিলিয়ন বছর সময় ইনভেস্ট করেছিল কেবলমাত্র 100 থেকে 150টি প্রজাতি তৈরি করতে। আপনার কাছে এই 150টি প্রজাতি কম মনে হলেও আমরা আজ পৃথিবীতে যত প্রাণী দেখছি তারা সবাই এই অল্প কয়েকটি প্রজাতির বডি প্ল্যান মেনে চলে, এবং আপনিও। বিবর্তনের সাপেক্ষে দ্বিতীয় প্রমাণ হলো ভেস্টিজিয়াল অর্গান ও জিন। আমাদের ডিএনএতে অসংখ্য কোড আছে যা এখন আর কোনো কাজে লাগে না। তিমির পা নেই, কিন্তু তার দেহে এখনো পায়ের হাড়ের জিনগত রেকর্ড আছে। মানুষের দেহে প্রায় 80টি অঙ্গ আছে যা মানুষের কোনো কাজে লাগে না, যেমন লেজের হাড় ও অ্যাপেন্ডিক্স। এসব অঙ্গ বিলিয়ন থেকে মিলিয়ন বছর আগে আমাদের পূর্বসূরিদের কাজে লাগত। প্রশ্ন হলো, যদি ঈশ্বর শূন্য থেকেই তৈরি করে থাকেন, তাহলে কেন আমাদের পূর্বসূরিদের জিন ও অপ্রয়োজনীয় অঙ্গ আমাদের শরীরে থেকে যাবে? তার একই ডিজাইন মডিফাই করার কি দরকার ছিল? বিবর্তনের সাপেক্ষে তৃতীয় প্রমাণ জাঙ্ক ডিএনএ। মানুষের ডিএনএর 98% কোনো অর্থে জিন নয়। ডিএনএর বিশাল একটি অংশ ডেড ভাইরাস, জেনেটিক আবর্জনা, ডুপ্লিকেশন এরর ও মিউটেশনের জঞ্জাল দিয়ে পরিপূর্ণ। যদি ঈশ্বরই আমাদের তৈরি করে থাকেন, তবে মানুষের ডিএনএর 98% কেন আবর্জনা দিয়ে ভরা? বিবর্তনের সাপেক্ষে চতুর্থ প্রমাণ মানুষের এক্স ক্রোমোজোম। মানুষের এক্স ক্রোমোজোমের বয়স আনুমানিক 200 মিলিয়ন বছর, যা স্তন্যপায়ী ও মার্সোপিয়াল প্রাণীদের মধ্যেই দেখা যায়। প্রশ্ন হলো, ঈশ্বর যদি মানুষকে আলাদাভাবে তৈরি করেন, তবে মানুষের এক্স ক্রোমোজোম কেন ডাইনোসরের যুগেও পাওয়া যাবে? বিবর্তনের সাপেক্ষে পঞ্চম প্রমাণ হলো ট্রানজিশনাল ফসিল। বিবর্তন ধাপে ধাপে ঘটে, আর প্রতিটি ধাপের ট্রানজিশনাল ফসিল আমাদের কাছে আছে। প্রথম ট্রানজিশনাল ফসিল টিকটালিক। এটি এমন এক সময় সাক্ষী যখন 375 মিলিয়ন বছর আগে আমাদের পূর্বসূরীরা সমুদ্র থেকে মাটিতে উঠে এসেছিল।
তারপর আসে আর্কিওপটেরিক্স। এটি 150 মিলিয়ন বছর অতীতের সাক্ষী, যখন ডাইনোসর পাখিতে পরিণত হয়েছিল। আর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ফসিল অস্ট্রালোপিথেকাস। এটি আনুমানিক 4 মিলিয়ন বছর অতীতের সাক্ষী, যখন বানর সদৃশ একটি জীব মানুষের দিকে যাত্রা শুরু করেছিল। বিবর্তনের সাপেক্ষে পঞ্চম প্রমাণ হলো হোমোলজি। মানুষ, বাদুড় ও ডলফিন তিনজনেরই হাত, ডানা ও ফ্লিপার গঠন একই। এখান থেকে প্রমাণ হয় তারা আলাদা আলাদা ডিজাইন নয়, তাদের বেসিক টেমপ্লেট একই। একই ডিজাইন বারবার কাস্টমাইজ করা হয়েছে। যদি ঈশ্বর গ্র্যান্ড ডিজাইনার হয়ে থাকেন, কেন তিনি পুরাতন ডিজাইন বারবার কাস্টমাইজ করবেন? আমাদের চোখের সামনে প্রতিনিয়ত বিবর্তন ঘটছে, যার প্রমাণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। প্রতি 20 থেকে 30 মিনিটে ভাইরাস বিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন প্রজাতিতে রূপান্তরিত হয়। এজন্য প্রতি বছর একই অ্যান্টিভাইরাস কাজ করে না। কিন্তু প্রশ্ন হলো, কেন একটি বানরকে খাঁচায় বন্দি করে রাখলে সেটি মানুষে পরিণত হয় না? আসলে প্রতি সেকেন্ডেই জেনেটিক মিউটেশন হয়, তবে অত্যন্ত ক্ষুদ্রতম স্কেলে। আকস্মিক বড় মাপের জেনেটিক মিউটেশন প্রজাতির টিকে থাকার জন্য নেগেটিভ। মনে করুন, কোনো একটি মিউটেশন বাঘের সামনের দুটি পা বড় করে দিল, তাহলে বাঘটি আর দৌড়াতে পারবে না। কোনো একটি মিউটেশন যদি একদল মানুষের চেহারা নীল করে দেয়, তাদের সাথে কেউ সেক্স করতে চাইবে না, তাদের প্রতি সবাই আতঙ্ক ও থ্রেট ফিল করবে। একটি জেনেটিক মিউটেশন যদি মানুষের মস্তিষ্কের নিউরাল সিগন্যালের দূরত্ব বাড়িয়ে দেয়, এক নিউরন থেকে অন্য নিউরনে সিগন্যাল যেতে অতিরিক্ত সময় লাগবে, তাদের চিন্তা স্লো হয়ে যাবে। যখন তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা স্লো হয়ে যাবে, তারা বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে না। একটি ভাইরাস 20 মিনিটের ভেতর নতুন প্রকরণ তৈরি করলেও ম্যাক্রোস্কোপিক প্রাণীদের মিউটেশন অত্যন্ত ধীর গতির হয়। আর এজন্য হোমো ইরেক্টাস থেকে মানুষের বিবর্তন ঘটতে 20 লক্ষ বছর টাইম লেগে গেছে। মিলিয়ন মিলিয়ন বছরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ক্ষুদ্র ক্ষুদ্র মিউটেশনের যোগফল থেকেই বড় মাপের কোনো পরিবর্তন দেখা যায়। আর এজন্য আণুবীক্ষণিক স্তরে প্রতি মিনিটে বিবর্তন ঘটলেও বৃহৎ স্কেলে তার প্রকাশ দেখতে বিলিয়ন বিলিয়ন বছর টাইম লেগে যায়। মানুষের মস্তিষ্ক আসলে এত বিশাল স্কেলে চিন্তা করতে অভিযোজিত নয়। মানুষের জীবন সংক্ষিপ্ত, আর তাই তারা শর্ট টার্ম রিওয়ার্ডের দিকে ফোকাস করে। এজন্য পৃথিবীর অধিকাংশ মানুষ বিবর্তন তত্ত্বকে ভুল মনে করে। বিবর্তনের সাপেক্ষে ষষ্ঠ প্রমাণ হলো এন্ডোজেনাস রেট্রোভাইরাস। বিজ্ঞানীরা মানুষের ডিএনএতে 8% ভাইরাসের মমি আবিষ্কার করেন, যারা পুরোপুরি মৃত। একই ধরনের মৃত ভাইরাস প্রাইমেটদের মধ্যেও পাওয়া যায়। এখান থেকে প্রমাণ হয় মিলিয়ন মিলিয়ন বছর আগে এই ভাইরাসগুলো আমাদের পূর্বসূরীদের ডিএনএতে ঢুকেছিল, যারা আজও আমাদের ডিএনএ থেকে পুরোপুরি বের হয়নি। ফিজিক্সের সমীকরণ দিয়ে যেমন আপনি মহাবিশ্বের ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারেন, বিবর্তন তত্ত্ব দিয়েও আপনি কোনো একটি প্রজাতির ভবিষ্যৎ বৈশিষ্ট্য প্রেডিক্ট করতে পারবেন। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে স্বতঃস্ফূর্তভাবেই ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল ও টাইম মেশিনের ধারণা বেরিয়ে আসে। একইভাবে বিবর্তন তত্ত্বেরও শক্তিশালী প্রেডিকশন পাওয়ার আছে। ম্যাডাগাস্কারের একটি অদ্ভুত অর্কিড আছে, নাম অ্যাংগ্রেকান সেস্কুইপেডাল। এর নেকটার টিউবের দৈর্ঘ্য প্রায় 30 সেন্টিমিটার, অস্বাভাবিকভাবে লম্বা। ডারউইন ফুলটি দেখে প্রথমেই বলেছিলেন, এই ফুলকে পরাগায়ন করার জন্য অবশ্যই একটি মথ আছে যার শুঁড় কমপক্ষে 30 সেন্টিমিটার লম্বা। তখনকার বিজ্ঞানীরা হাসাহাসি করেছিলেন, এত লম্বা শুঁড়ের মথ কি করে সম্ভব, কোথায় সেই প্রাণী? ডারউইন বলেছিলেন, প্রকৃতি শুধু ফুল নয়, পোকাও তৈরি করে। ফুল যত লম্বা টিউব বানিয়েছে, মথও তত লম্বা শুঁড় বানাবে। এটাই কো-এভলিউশন। এটা তিনি খালি বিবর্তনের নীতি থেকেই অনুমান করেছিলেন, কোনো প্রাণী না দেখেই। 30 বছর পরে ডারউইনের মৃত্যুর পর ম্যাডাগাস্কারে জ্যান্থোপ্যান মর্গানি প্র্যাডিক্টা নামের একটি হক মথ পাওয়া যায়, যার প্রবসেস প্রায় 30-32 সেন্টিমিটার। এখান থেকে প্রমাণ হয় বিবর্তন এমন একটি থিওরি, তার প্রেডিকশন পাওয়ার অসাধারণ। প্রাকৃতিক নির্বাচন বিবর্তনের একমাত্র চালিকা শক্তি নয়। ডিএনএ অনুলিপি তৈরি করার সময় যদি কোনো ভুল হয়, তাহলেও বিবর্তন ঘটে। আর প্রতিনিয়ত আমাদের ডিএনএ এমন ভুল করছে। মহাকাশের কোনো সুপারনোভা বিস্ফোরণ অথবা অন্য কোনো মহাজাগতিক রেডিয়েশন ডিএনএর সিকোয়েন্স পরিবর্তন করে দিতে পারে। এটাকে বলে মিউটেশন। বিবর্তনের দ্বিতীয় চালিকা শক্তি হলো জেনেটিক ড্রিফট। আমাদের মধ্যে একটি সাধারণ মিসকনসেপশন আছে, কেবল যোগ্যতমরাই প্রকৃতিতে টিকে থাকে। কিন্তু এ ধারণা ভুল। যদি এ কথা সত্য হয়, তাহলে ডাইনোসর কখনো বিলুপ্ত হতো না, কখনো
কখনো কখনো প্রকৃতিতে অ্যাক্সিডেন্ট হয়। ৬৬ মিলিয়ন বছর পূর্বে ধূমকেতু ডাইনোসরদের বিনাশ করে দিয়েছিল। তারা কোনো প্রতিবাদ করতে পারেনি। নিয়ান্ডারথাল মানুষের থেকেও যোগ্যতম ছিল, কিন্তু শেষ বরফ যুগ তাদের বিনাশ করে দিয়েছিল। জেনেটিক ড্রিফট পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে। যে পপুলেশন ছোট সেখানে জেনেটিক ড্রিফট বেশি হয়, আর যে পপুলেশন বড় সেখানে জেনেটিক ড্রিফট কম হয়। মনে করেন আপনার কাছে ১০০টি কয়েন আছে, তাহলে হেড এবং টেইল ওঠার 50-50 সম্ভাবনা থাকবে। স্যাম্পল যত বড়, র্যান্ডমনেস কমে যায়। কিন্তু আপনার কাছে যদি 10টি কয়েন থাকতো, তবে সম্ভাবনা হতো অনিশ্চিত ও বিশৃঙ্খল। এটাই জেনেটিক ড্রিফট। বিবর্তনে আরেকটি চালিকা শক্তি জিন ফ্লো। যখন এক গ্রুপের জিন মাইগ্রেট করে অন্য গ্রুপের জিনের মধ্যে প্রবেশ করে, তখন ওই পপুলেশন দারুণভাবে বদলে যায়। উদাহরণস্বরূপ, আনুমানিক ৫০-৬০ হাজার বছর পূর্বে মানুষের একটি দল আফ্রিকা থেকে ইউরেশিয়ায় প্রবেশ করে। এ সময় নিয়ান্ডারথাল হোমোসেপিয়েন্সের সাথে ফেক্স করেছিল। এখনো ইউরোপ ও এশিয়ার মানুষের ১.৫ থেকে ২.১% জিন নিয়ান্ডারথালের। বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ শক্তি সেক্সুয়াল সিলেকশন। প্রাণীদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা যৌন সঙ্গীকে আকর্ষণ করে, যেমন ময়ূরের বিশাল লেজ। যেসব ময়ূরের লেজ আকারে বড়, তারা প্রজনন সার্টিফিকেট পায়। বার্ড অফ প্যারাডাইজের কথা চিন্তা করুন। বার্ড অফ প্যারাডাইজ তার সঙ্গীকে আকর্ষণ করার জন্য জটিল নৃত্য পরিবেশন করে। যে পাখি যত জটিল নৃত্য পরিবেশন করে, সে প্রজনন ও বংশবৃদ্ধির সুযোগ পায়। বিবর্তনের সবচেয়ে শক্তিশালী মেকানিজম জেনেটিক রিকম্বিনেশন। আপনি যত বেশি সঙ্গীর সাথে সেক্স করবেন, আপনার জেনেটিক ভেরিয়েশন ততই বৃদ্ধি পাবে। আর এ পদ্ধতিতে নতুন নতুন বৈশিষ্ট্যের প্রজাতি তৈরি হবে। জেনেটিক রিকম্বিনেশন বিবর্তনকে আলোর গতিতে প্রসারিত করে, আর এজন্য মানুষের মধ্যে বহুগামিতার মনোভাব দেখা যায়। বিবর্তন কোনো থিওরি নয়, বিবর্তন একটি ফ্যাক্ট। প্রকৃতিতে প্রতিনিয়ত বিবর্তন ঘটে চলছে। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটি জিন, প্রতিটি কোষে বিবর্তন কাজ করছে। মাধ্যাকর্ষকে ব্যাখ্যা করতে আপনি নিউটন কিংবা আইনস্টাইনের মডেল ব্যবহার করতে পারেন, কিন্তু গ্র্যাভিটি যে সত্য সেটা আপনি উপরের দিকে লাফ দিলেই বুঝতে পারবেন। গ্র্যাভিটি মহাবিশ্বের সকল স্পেস টাইমের জন্য সত্য। বিবর্তন একটি ইউনিভার্সাল ফ্যাক্ট। এটি সমগ্র মহাবিশ্বের সকল এক্সোপ্ল্যানেটের উপর প্রযোজ্য। মানুষ বানর থেকে আসেনি, মানুষ শিম্পাঞ্জিও বানর একটি সাধারণ পূর্বসূরি শেয়ার করেছে। আপনি তারপরও যদি প্রশ্ন করেন মানুষ যদি এইপ থেকে আসে, তাহলে কেন পৃথিবীতে এইপ রয়ে গেছে? তাহলে প্রশ্ন আসে, আফ্রিকা থেকে মানুষ মাইগ্রেট করে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ার পরও কেন এখনো আফ্রিকাতে মানুষ রয়ে গেছে? উভচর জীব থেকে সরীসৃপ প্রাণী আসার পরও কেন উভচর প্রাণীর রয়ে গেছে? আপনার মা আপনাকে জন্ম দেওয়ার পরও কেন আপনার মা অস্তিত্বশীল? উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ 10 আসার পর এক্সপি কি পৃথিবী থেকে হঠাৎ উধাও হয়ে গেছে? বিবর্তন কোনো মেশিন নয় যে আপনি তাকে প্রতিবার একই ইনপুট দিলে এটি আপনাকে একই আউটপুট দেবে। শিম্পাঞ্জি আর বানর টিকে আছে কারণ তারা তাদের নিজস্ব ইকোসিস্টেমের জন্য অ্যাবসলিউটলি অপটিমাইজড। অন্যদিকে মানুষ একটি থার্মোডাইনামিক্স লাক্সারি, বিরাট খরচের প্রজাতি। তাকে তৈরি করতে বড় মস্তিষ্ক প্রয়োজন। মানুষের আবেগ, অনুভূতি ও কনশাসনেস খুবই জটিল। প্রকৃতি সাধারণত এত ব্যয়বহুল প্রজাতি তৈরি করে না। এটা তার ডিফল্ট মুড। মানুষ প্রকৃতির কোনো লক্ষ্য নয়, মানুষ কোনো বিশেষ সৃষ্টি নয়, মানুষ প্রকৃতির কোনো মহাপরিকল্পনার কেন্দ্র নয়। মানুষ একটি স্ট্যাটিস্টিক্যাল অ্যাক্সিডেন্ট, জটিল কেমিস্ট্রি, র্যান্ডম মিউটেশন আর পরিবেশগত চাপের এক অদ্ভুত সমন্বয়ের অনিচ্ছাকৃত ফলাফল। বিবর্তন উদ্দেশ্যহীন, অন্ধ এবং নির্মমভাবে নিরপেক্ষ। সে মানুষ আর ডাইনোসরের পার্থক্য বোঝে না। সে কেবল তাকেই টিকিয়ে রাখে যে পরিবর্তনশীল পরিবেশের সাথে নিজেকে সমন্বিত করতে পারে। তো ভিডিওটি দেখলেন। এখন মানুষ বিবর্তিত হয়ে এসছে, এখানে অনেক কিছু কাজ করেছে। আমাদের লক্ষ লক্ষ বছরের পরিবর্তন এবং মিউটেশন, র্যান্ডম মিউটেশন ইত্যাদির সমন্বয় এবং মানুষের মধ্যে যে পরিবর্তনগুলি আসছে, সেখানে ইমোশনস, কনসিয়াসনেস ইত্যাদি যোগ হয়েছে। এখানে যে কথাগুলি আমি পরবর্তীতে বলবো, যে এই বায়োজেনেসিস থেকে আবারও শুরু করব পরবর্তী লাইভ থেকে, এবং জেনেটিক ড্রিফটের কথা বলবো, ডিএনএ স্ট্রাকচারের কথা বলবো। এই বিষয়গুলির গভীর চিন্তার বিষয়, বিশেষ করে কনসিয়াসনেস। তো এই প্রথমে আজকে যে আলাপটা আমি করব সেটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচারে আমি কিছুটা কথা বলবো। আমি জেনেটিক ড্রিফটে যাওয়ার আগে
প্রথমত ডিএনএ স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আর ডিএনএ স্ট্রাকচার আমরা যেটা যেটা প্রথমত যে ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ এবং আরএনএ। তো ডিএনএ এবং আরএনএ নিয়ে এইটা হচ্ছে যে মেইনলি আমাদেরকে বুঝতে হবে যে ডিএনএ এবং আরএনএ হচ্ছে জীবনের মূল উপাদান বা ব্লু প্রিন্ট অফ লাইফ বলা হয়। একজন বলছেন খুবই তথ্যবহুল ভিডিও। হ্যাঁ, ধন্যবাদ। খুবই তথ্যবহুল ভিডিও এটি, এবং আপনারা এটি বারবার দেখা উচিত, কারণ এখান থেকে অনেক তথ্য খুব দ্রুত দেওয়া হয়েছে, যার কারণে আপনাকে হয়তো এটা ধীরে ধীরে আপনার ভিতরে এটাকে হৃদয়ঙ্গম করার প্রয়োজন আছে। তো এই যে নিউক্লিওটাইড বা ডিএনএ এবং আরএনএ, এটাই হচ্ছে ব্লু প্রিন্ট অফ লাইফ বলা হয়, অর্থাৎ এর মধ্যে সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। এই যে নিউক্লিওটাইডগুলি আছে, এগুলির সেলফ রেপ্লিকেটিং, জীবনের প্রথম বৈশিষ্ট্য নিজেকে নিজে কপি করা, অর্থাৎ যে তথ্যগুলি আছে এটা আবারও রেপ্লিকেট করা, এটাই হলো জীবনের প্রথম বৈশিষ্ট্য। একটি জীবন্ত কোষ এবং একটি মৃত কোষের পার্থক্য এটাই যে জীবন্ত কোষ সেলফ রেপ্লিকেটিং, নিজেকে কপি করতে পারে, যেটা ভাইরাস করে। ভাইরাসের মধ্যে এই বৈশিষ্ট্যটি আছে। কোনো কোনো ভাইরাসে শুধু আরএনএ থাকে, ডিএনএ থাকে না, আর কোনো কোনো ভাইরাস ডাবল হেলিক্স থাকে। এই ডাবল হেলিক্স একটিকে কপি করতে সক্ষম, তাহলে নতুন বৈশিষ্ট্যগুলি অন্য কোষের মধ্যে ছড়িয়ে যায়। এটাকে বলে সেলফ রেপ্লিকেটিং আরএনএ বা ডিএনএ। তো এখানে দেখতে পাচ্ছেন নিউক্লিওটাইড, আপনার নিউক্লিয়াস ইয়েগুলি আছে, বেসেস। এই বেসেসের মধ্যে কিছু খাঁজ থাকে, খাঁজগুলি একটার সাথে যুক্ত হওয়ার, কিভাবে যুক্ত হবে এই খাঁজের উপর নির্ভর করে। এই খাঁজগুলি একটার সাথে মিলে গেলে এরা যুক্ত হতে পারে। তো কোনোটা দেখবেন এই যে বের হয়ে আসে, কোনোটা এরকম ভিতরে ঢুকে গেছে। তো যেটা বের হয়ে আসছে এবং ঢুকে গেছে, এই দুইটা একটার সাথে যুক্ত হতে পারে। এই কারণে এই বন্ড তৈরি করে তারা কেমিক্যাল বন্ড তৈরি করে একটা বেস পেয়ার তৈরি করে। এ হচ্ছে বেস পেয়ার। আরএনএ এবং ডিএনএর মধ্যে, আরএনএর মধ্যে একটা মাত্র আপনার ইয়েটা থাকে, চেইন একটা মাত্র থাকে, আর ডিএনএতে দুইটা থাকে। এবং এটা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড, ডাইরাইবোনিউক্লিক এবং রাইবোনিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড এটাই হচ্ছে জীবনের শুরু, আর এটাকে বলে ব্লু প্রিন্ট অফ লাইফ। এবং এরা হচ্ছে যে প্রোটিন, ব্লু প্রিন্ট অফ লাইফ এবং প্রোটিন তৈরি করে। এবং এই যে সেলুলার যে স্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার নিয়ে আমরা গত কয়েক পর্বে আলাপ করেছিলাম যে কিভাবে হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক লেয়ারের মাধ্যমে একটি কোষ তৈরি হয়, পানিতে ভাসে। তো এই কোষগুলি দিয়ে সেল ওয়াল তৈরি করে, লিপিড দিয়ে সেল ওয়াল তৈরি করে। এবং এভাবে এই যে যখন পৃথিবী উত্তপ্ত অবস্থায় ছিল, প্রাইমোডিয়াল স্যুপ অবস্থায় ছিল, তখনই এভাবে বিভিন্নভাবে কম্বিনেশনের মাধ্যমে জীবনের শুরু হয়। হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক, এই মাথাটা উপরে থাকে, লেজগুলি নিচে থাকে। এটা প্রথমে তৈরি হয়, এইগুলি একসাথে জড়ো হয়ে একটা কোষ তৈরি করে। এই সবগুলি যখন একসাথে জড়ো হয় তখন কোষের তৈরি হয়, একটি জীবন্ত কোষ তৈরি হয় যখন এই সবগুলি এক জায়গায় চলে আসে। এবং এভাবে তারা একসাথে মিলে এই যে একটা সেল ওয়াল তৈরি করেছে। এর মধ্যে কিছু জিনিস ভিতরে চলে আসছে, কিছু জিনিস বাইরে চলে আসছে, এবং ভিতরে বিভিন্ন কেমিক্যাল রিয়াক্ট করতে সক্ষম হয়েছে। এভাবে ধীরে ধীরে আপনার এই যে মাথাগুলি দেখছেন চারিদিকে ঘিরে ফেলেছে, এইভাবে কোষ তৈরি হয়ে গেছে। এটাই জীবন্ত কোষ। আর এর মধ্যে কি কি ছিল? কার্বন ডাইঅক্সাইড ছিল, কার্বন মনোক্সাইড ছিল, হাইড্রোজেন ছিল। এই পৃথিবীর গভীরে কিছু আগ্নেয়গিরি এভাবে উত্তপ্ত অবস্থায় এই কোষগুলি তৈরি হয়। তো যে এখানে আমরা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারগুলিও দেখিয়েছি, আর এই কোষের স্ট্রাকচার, কোষ কিভাবে তৈরি হচ্ছে সেটাও দেখিয়েছি। তো পরবর্তীতে আরো আমরা যখন
আমরা যখন বায়োজেনেসিস নিয়ে আরো ডিটেলস আলাপ করব তখন ওইখানে যাব। কিন্তু আজকে আমরা ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ নিয়ে অনেক প্রশ্ন থাকে যে ডিএনএ এর মধ্যে কোড আছে বা কেউ কোডগুলি লিখে দিয়েছে, জটিল কোড যেটা প্রাকৃতিকভাবে হওয়া সম্ভব না, কেউ লিখে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে কোডটা, এই কোড হচ্ছে কিছুই না, এটা কেমিক্যাল রিয়াকশন। একটা কেমিক্যালের সাথে আরেকটা কেমিক্যাল রিয়াক্ট করতে পারে এবং বিভিন্নভাবে মিলে একটা চেইন গঠন করতে পারে। সেটা হচ্ছে ডিএনএ, ডাইরাইবো নিউক্লিক অ্যাসিড। বিভিন্নভাবে রিয়াকশনের মাধ্যমে যে চেইনটি গঠিত হয়েছে সেটাই, এটা কেউ তৈরি করে দেয়নি, এটা প্রাকৃতিকভাবে নানান রকম রিয়াকশনের মাধ্যমে এই চেইনটি গঠিত হয়। আচ্ছা, একজন বলছেন যে সত্য সন্ধানী মুমিনরা বিজ্ঞানকে পরিবর্তনশীল বলে দোহাই দিয়ে ধর্মের সকল মিথ্যা জিনিসকে ঢাকার চেষ্টা করে, এ নিয়ে কিছু বলুন। হ্যাঁ, তারা দেখেন বলে যে বিজ্ঞান পরিবর্তনশীল, তাই বিজ্ঞানকে মানা যাবে না, কিন্তু ধর্ম যেহেতু পরিবর্তন হয় না তাই ধর্মই সঠিক। কিন্তু এটা তো কোনো যুক্তি হলো না, তাই না? আপনি হাজার হাজার বছর ধরে মিথ্যা বলে গেলে কি ওইটা সঠিক হয় নাকি যেটা প্রমাণিত সেটা? তো যেটা আমরা প্রমাণ করতে পারি, এবং যেটা পরীক্ষিত, আমরা সেটাকে মেনে নিই, যেটা পারি না সেটা আমরা মানি। তো হ্যাঁ, যেটা আমরা বিজ্ঞান যেটা বলে যে যেটার প্রমাণ আছে, যেটা পরীক্ষিত এবং সঠিক, সেটা মেনে নেই, এবং যেটার প্রমাণ নেই, পরীক্ষিত নয়, সেগুলিকে আমরা মানি না। তো রায়হান ভাই বলছেন কেউ করেনি, এমনি এমনি হয়ে গেছে। দেখেন, এমনি এমনি বলতে আপনি কি বুঝছেন? যে আকাশে যে মেঘ হয় এটা কি কেউ বানায় নাকি এমনি এমনি হয়? আপনি পানি বাইরের, আপনি একটা বরফ রেখে দেন, বরফটা যে গলে যাচ্ছে, গলে পানি হয়ে যাচ্ছে, এটা কি কেউ করছে নাকি এমনি এমনি হচ্ছে? তো প্রাকৃতিক নিয়মই হচ্ছে, হ্যাঁ, এটা কেউ করছে না। বিজ্ঞান মানে আবার কি করে? আচ্ছা, বিজ্ঞান হচ্ছে যে আমরা যেভাবে পরীক্ষার পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তে আসি সেটাই বিজ্ঞান। ল্যাবে আরএনএ বানানো যায়, ডিএনএ বানানো যায়, প্রোটিন বানানো যায়, ভাইরাস বানানো যায়। হ্যাঁ, সবকিছু বানানো হয়েছে এখন। বিজ্ঞান কি প্রমাণ করেছে ঈশ্বর নেই? ঈশ্বর নিয়ে গবেষণা বিজ্ঞানের কাজ নয়। তবে আপনারা যেহেতু ঈশ্বর প্রমাণ করতে পারেননি, তাই কেউ ঈশ্বর মানে না। ঈশ্বর প্রমাণ করা যে দাবি করে তার কাজ। আপনাদের কাজ ঈশ্বর আছে প্রমাণ করা, আপনারা এটা প্রমাণ করতে পারেননি, সুতরাং কেউ মানে না। আচ্ছা, শুভকামনা রইল, ধন্যবাদ। তো আমি যে জিনিসটা দেখাচ্ছি যে এই যে ডিএনএ স্ট্রাকচার তৈরি হয়েছে, এটা হচ্ছে পৃথিবীতে ওই প্রাইমেরিয়াল যে স্যুপটা ছিল আগ্নেয়গিরির গভীরে, সমুদ্রের গভীরে, বিভিন্নভাবে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যেইটা গঠিত হতে পারে সেটা হয়েছে, যেটা সম্ভব সেটাই হয়েছে। তো হাউ আরএনএ ফর্ম, এইটা দেখেন, এই যে আরএনএ ওয়ার্ল্ড থিওরির মধ্যে আছে, এই যে চেইনটা দেখতে পাচ্ছেন, একটার সাথে একটা যুক্ত হয়েছে, একটার সাথে একটা যুক্ত হয়ে আরএনএ চেইনটা গঠন করেছে, এবং এটার মধ্যে দেখবেন কিছু খাঁজ আছে, এই যে এইটার সাথে যুক্ত হয়েছে এবং এইটার মধ্যে খাঁজ আছে। তো এই একটার সাথে একটা যুক্ত হওয়ার যে পদ্ধতি, সেটা হচ্ছে খাঁজ অনুযায়ী, খাঁজে খাঁজে মিলে যাবে। তো এই আরএনএ পার্ট, এগুলি হচ্ছে যে এসেনশিয়াল ফর লাইফ, জীবনের শুরুতে এইভাবে মিলে গিয়েছিল। তো আমরা এইগুলি আরো আলোচনা করব যখন আমরা আমরা এই বায়োজেনেসিসে, তো আরএনএর যে স্ট্রাকচারটা, আমরা এই বায়োজেনেসিসে যখন ঢুকবো তখন আরএনএ স্ট্রাকচারটা দেখবো যে এখানে কি কি আছে। তো এই নিউক্লিওটাইডস, এবং এইটা হচ্ছে রাইবোফসফেট ব্যাকবোন। এই চেইনটাকে বলে রাইবোফসফেট ব্যাকবোন, আর এইগুলিকে বলে হলো নিউক্লিওটাইডস। তো নিউক্লিয়ার বেসেস, এই যে এখানে কি কি আছে, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন এবং ইউরেসিল। তো এইগুলির মধ্যে কি আছে, এই যে আপনারা যারা অর্গানিক কেমিস্ট্রি পড়েছেন, এখানে কি কি থাকে
অ্যামোনিয়া, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলি বিভিন্নভাবে যুক্ত আছে, দেখতে পাচ্ছেন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া এভাবে যুক্ত আছে, এগুলি বেস তৈরি করছে। অনেকেই এই সাইনটা চিনেন, এই সাইনটা আরো যদি আপনার ডিটেলস অর্গানিক কেমিস্ট্রি পড়তে চান তাহলে আরো ডিটেলস আমি করতে পারবো, কিন্তু আপাতত এই আরএনএ এর মধ্যে কি আছে, রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে কি আছে সেটা এই জিনিসগুলি থাকে এবং এই জিনিসগুলি যুক্ত হতে পারে, একভাবেই যুক্ত হওয়া সম্ভব এবং সেইভাবে যুক্ত হলে পরে এই জিনিসগুলি তৈরি হয়। এবং এগুলি কি কি? অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং অক্সিজেনের কম্বিনেশনের মাধ্যমে এই জিনিসগুলি তৈরি হয়। তো এইগুলি আপনারা আরো ডিটেলস যদি জানতে চান, আমি ডিটেলস অর্গানিক কেমিস্ট্রি নিয়ে লাইভ করতে পারি যে এইগুলি কিভাবে তৈরি হয়। তো আরএনএ চেইনগুলি নিজেকে রেপ্লিকেট করতে পারে, এটাই হচ্ছে জীবনের বৈশিষ্ট্য, নিজেকে রেপ্লিকেট করা। তো এইখান আমি আরএনএ ওয়ার্ল্ডে চলে যাব, আরএনএ ডিএনএর স্ট্রাকচারে চলে যাব। আচ্ছা, একজন বলছেন জনাব দয়া করে আমার উত্তরটি দিবেন, বিগ ব্যাং সৃষ্টির আইন এলো কোথা থেকে? আইন কোথা থেকে আসে এটা তো আইন আমরা শুধুমাত্র রিড করতে পারি, আমরা এটা প্রেসক্রিপটিভ না ডিসক্রিপটিভ, আর আমরা ডিসক্রাইব করতে পারি আইনটা কি, কিন্তু আইন কোথা থেকে এসছে বা আগে থেকে ছিল কিনা, হয়তো মহাবিশ্ব সৃষ্টি থেকে আইন তৈরি হয়েছে, এগুলি আমরা জানি না কোথা থেকে এসছে, সৃষ্টির সাথে সাথেই আইনগুলি তৈরি হয়ে গেছে। বিজ্ঞান তো সবকিছু ব্যাখ্যা প্রমাণ দেয়, কিন্তু এই আইনের ব্যাখ্যা দিতে পারে না। কেন না? সবকিছুর ব্যাখ্যা তো দিতে পারেনি এখনো, বিজ্ঞান যে সবকিছু জানে এরকম দাবি করে না। তবে আমরা এতটুকু জানি যে আইনগুলি কি, অর্থাৎ ডেসক্রিপটিভ বিষয়টা জানি, কিন্তু প্রেসক্রিপটিভ যে কেউ এটা তৈরি করেছে এরকম আমরা জানি না। তো সেটা আপনাদের ফ্যান্টাসি, যে আপনার মানুষ ডিমান্ড করে যে কেউ একজন করেছে, বাট সেটা আসলে কোনো প্রমাণ নেই। এটা মানুষের ডিমান্ড যে সবকিছু কেউ না কেউ তৈরি করেছে, বাট এটা আসলে প্রমাণিত না। আচ্ছা, কোন আইন, বিগ ব্যাং এর আবার আইন কি? হ্যাঁ, ওনারা বলতে যাচ্ছেন যে ফিজিক্যাল লজ কেন এইরকমই। হ্যাঁ, ওনারা যে কোশ্চেনগুলি করে, যে আমরা যে ফিজিক্যাল লজ গুলি দেখি মহাবিশ্বের ঘটমান, যে মনে করেন গ্র্যাভিটি বা আলোর গতি এতটাই কেন, বা গ্র্যাভিটির মাত্রা এতটা কেন, এর চেয়ে বেশি হলে কম হলে তো আমরা হয়ে যেত, মানে জীবন আসতো না পৃথিবীতে, বা পানির তাপমাত্রা এতটুকুই কেন, 100 ডিগ্রিতে বাষ্প হয়ে যাচ্ছে, 4 ডিগ্রি তরল থাকছে নিচে, 4 ডিগ্রিতে 0 ডিগ্রি নিচে গেলে আপনার বরফ হয়ে যাচ্ছে, এটাই কেন হচ্ছে? অন্য কিছু তো হতে পারতো, এটা তাদের প্রশ্ন। তার মানে কেউ না কেউ এটা করেছে। কিন্তু আসলে এই মহাবিশ্বে সব যা ঘটা সম্ভব তাই ঘটছে, এটাই ন্যাচারাল সিলেকশন। যা ঘটা সম্ভব তাই ঘটছে এবং ফেভারেবল কন্ডিশন পেলে সেটা হচ্ছে। যেমন আপনি এই অ্যানালজিটা করতে পারেন, এটাকে বলে পারল অ্যানালজি, যে একটা মাটিতে গর্ত যদি হয়ে যায় সেখানে পানি জমবে এবং পানিটা জমবে গর্তের আকার অনুযায়ী। তো এখন ওই পানির আকার তো আর, মানে পানির আকার অনুযায়ী তো আমরা গর্ত খুঁড়িনি, গর্ত অনুযায়ী পানিটা জমা হয়েছে। তো এইভাবে যেটা হওয়া সম্ভব সেটা হচ্ছে, এবং সেটা ওই প্রাকৃতিক নিয়মই হচ্ছে, এটা কাউকে করতে হয়নি। হ্যাঁ, প্রাকৃতিক নিয়মের মাধ্যমেই সব ঘটছে। আস্তিকরা জানি না বলতে ভয় পায়, তার একটা তার মানে আমরা যে কোনো কিছুর ব্যাখ্যা জানি না, এই জিনিসটা মানুষ খুব আনকমফোর্টেবল ফিল করে, যে আমরা এটার ব্যাখ্যাটা জানি না। অর্থাৎ তারা তখন ওই নিয়ে আসে যে ঈশ্বর, ভগবান, এবং কেউ যদি এই বলে যে অমুকে ঈশ্বর এই কাজটা করেছে, তখন তারা সেটা মেনে নেয়, এটা ব্যাখ্যা হিসেবে মেনে নেয়, যদিও এইগুলি কোনো ভিত্তি নাই। এরপর তারা কি করে, যে যে ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টি করেছে, সে মহা ক্ষমতাধর, সে তোমাকে বলেছে এই কাজটা করতে, তখন আপনি যে কোনো কাজ মানুষকে দিয়ে করিয়ে নিতে পারেন, যে খুন করা, ধর্ষণ করা, বাল্য বিবাহ, দাসী সেক্স,
যে কোনো জঘন্য কাজ আপনি মানুষকে দিয়ে তখন করিয়ে নেবেন যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা তোমাকে এই কাজটা করতে বলছে। এই জন্য এটা ভয়ঙ্কর। হ্যাঁ, এই বিশ্বাস, অন্ধবিশ্বাস কোনো কারণ ছাড়া। তো জানি না মানে তো জানি না ভাই, আমাদের কাছে উত্তর নেই, আমরা উত্তর খুঁজে বেড়াচ্ছি কেন হয়েছে। আমরা এতটুকু জানি যে কি ঘটছে, কিন্তু এটা যে কেউ ঘটাচ্ছে কিনা সেটা আমরা জানি না। কেউ ঘটাতে পারে, নাও ঘটাতে পারে। হ্যাঁ, কে ঘটিয়েছে তাও জানি না। তো অন্য কিছু হলে আবার বলতো এটাই কেন হলো। হ্যাঁ, ঠিক বলছেন, যদি পানি যদি 120 ডিগ্রিতে বাষ্প হতো তখন বলতো 120 ডিগ্রিতেই কেউ করেছে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে তো আর কোনো উদাহরণ নেই, যে আর কোনো মহাবিশ্ব নেই, আমাদের কাছে একটাই। আজকে আমরা শেষ করে দেই। অসংখ্য ধন্যবাদ বাসবিহারী ভাই যুক্ত হওয়ার জন্য, এবং যারা যুক্ত হয়েছিলেন। অমিত দা আজকে কোনো কারণে আসেননি, তো আমি আশা করছি আগামী পর্বে অমিত দা আসবেন, কারণ আমরা আবারও বিবর্তন তত্ত্ব নিয়ে আলাপ করব, যেখানে আমাদের হচ্ছে যে এই আরো কিছু বিষয় ছিল সেগুলি নিয়ে আলাপ করব। আমরা জিনপুল, জেনেটিক ড্রিফট, বিষয়গুলি আলাপ ছিল। উনি আসলে পরে আলাপ করলে ভালো হবে, সুবিধা হবে, যে উনি তো এই বিষয়গুলি ভালোভাবে বলতে পারবেন, এই জন্য আমি আজকে এইগুলি নিয়ে আলাপ করিনি। তো এটা শেষ করে আমরা এবায়োজেনেসিসে যাব। এবায়োজেনেসিস নিয়ে অনেকে অনুরোধ করছেন যে পৃথিবীতে জীবনের সূচনা কিভাবে হলো, জড়বস্তু থেকে জীব কিভাবে আসছে, জীবন কিভাবে আসছে, সেইটা আমরা আলাপ করব এই বিবর্তন শেষ করার পর। কারণ আমাকে অমিতদা বলেছেন যে এটা টোটালি ডিফারেন্ট সাবজেক্ট। আমি এগ্রি করি যে এবায়োজেনেসিস টোটালি একটা ডিফারেন্ট ডিসিপ্লিন, কারণ এটা জীবনের সূচনা নিয়ে ব্যাখ্যা করে, জীবের বৈচিত্র্য নিয়ে আলোচনা করে না। যেটা বিবর্তন তত্ত্ব হচ্ছে জীব জগতের বৈচিত্র্য নিয়ে আলাপ করে, আর এবায়োজেনেসিস হচ্ছে জীবনের সূচনা নিয়ে আলোচনা করে, কোথায় কখন কিভাবে জীবন শুরু সেটা আলোচনা করে। তো ওটা আমরা পরবর্তীতে ওইখানে ঢুকবো, এবং আগে বলেছি এটা জানতে হলে কেমিস্ট্রিটা খুব ভালো জানতে হবে, অর্গানিক কেমিস্ট্রি বিশেষ করে খুব ভালোভাবে জানা থাকতে হবে। কেন ইলেকট্রন বা অ্যাটম কেন যুক্ত হচ্ছে, কেন এইভাবেই যুক্ত হচ্ছে, অন্যভাবে হচ্ছে না, এইগুলি জানতে হলে অবশ্যই কেমিস্ট্রি জানা দরকার। সেটা আমরা করব আশা করছি। কতটুকু আপনারা কতটুকু গভীরে ঢুকতে চান সেটা আমাকে জানাবেন, যে কত বেসিক থেকে আমি শুরু করব, ইলেকট্রন স্ট্রাকচার থেকে, না ইলেকট্রন বন্ড থেকে, নাকি ডিএনএ থেকে শুরু করব, সেগুলি আমাদেরকে জানাবেন, তাহলে আমরা ওইভাবেই আপনাদেরকে প্রেজেন্টেশনগুলি দিব। ধন্যবাদ আবারও সবাইকে, যারা আজকে দেখলেন, শুনলেন এবং যারা যুক্ত ছিলেন। শেষ করার আগে বাসবিহারী ভাই কিছু দু একটা কথা বলতে চান, যদি বলতে চান বলতে পারেন এখন। হ্যাঁ সত্যের ভাই, আপনি ঠিকই বলেছেন যে ওরা যেটা জানতে চাইছে আসলে কেমোজেনিটা জানতে চাইছে, তাই না? মানে কিভাবে প্রাণ এলো। এখন সেক্ষেত্রে আপনাকে, আমার যেটা মনে হয় আর কি, তাহলে আপনাকে টোটাল জৈব রসায়নটা বলতে হবে। জি, সেটাই, একদম কার্বন থেকে শুরু করতে হবে। ঠিক বলেছেন, আমি সেটাই চেষ্টা করব, জৈব রসায়নটা। হ্যাঁ, কার্বনের কনফিগারেশন, তার এক্সাইটেড স্টেট, সে কিভাবে তার ভ্যালেন্সি, তার অন্য পদার্থের সঙ্গে কিভাবে মৌলের সঙ্গে যুক্ত হয়, তার স্ট্রাকচার, এইখান থেকে বলতে হবে আর কি। এক্স্যাক্টলি, সেটা পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো ডিটেলস বলার জন্য। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী পর্ব দেখার জন্য আহ্বান করে আজকের মতো বিদায় নিই। সবাই শুভরাত্রি।